নমস্কার, দেবশ্রীস ট্রাভেল ডায়েরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রীলঙ্কার নোয়ারা এলিয়ার দিকে এখন চলেছি আমরা। পথের দুধারে সারি সারি চা বাগান, রয়েছে টি ফ্যাক্টরিও। এসেছি গ্লেন লজ টি ফ্যাক্টরিতে। চা পাতা তোলা থেকে শুরু করে সমস্ত প্রসেসিং সবটাই আমরা দেখতে পাবো এবং আপনাদের দেখাবো। One bud and 3 leaves. Okay, bud is a leaf that has not yet opened. And white tea made from this bud. White tea. Okay. And green tea, this. All used for black tea. You can plug in like this leaves. ইনি আমাদের ফ্যাক্টরির ভেতরটাও ঘুরে দেখাবেন। আপনারাও চলুন আমার সঙ্গে। I'm Shani, a member of Danlog staff. From now on, I am directing you in a factory demonstration. One of the most popular drinks in the world is tea. And also, our Ceylon tea has special taste. The motherland of tea plant is China. Its scientific name is Camellia sinensis. Tea cultivation in Sri Lanka begins 1867 and is credited to the Scotsman Mr. James Taylor. The specialty of our tea factory is that it was started about 150 years ago by a Scotsman. Our name is Danlog. Danlog is a Scottish word. It means lake of the valley. And we have organic tea plantation, no any chemicals. Usually we harvest the tea leaf in this way. 1 bud and 3 leaves. Bud is a leaf that has not yet opened. Tea tree have 2 varieties. One green leaves, other one red leaves. White tea and golden flush tea come from red tea plant. Other teas come from green tea. Here we produce different types of tea, such as black tea, green tea, white tea, silver tips, golden tips, spice tea. Spice tea means blending with cardamom, cinnamon, like this. Flavor tea means orange, strawberry, lemon, like this. We use this bud from red tea plant. This bud we use for make white tea. White is a prayer product and is good for your body health. From green leaves, green tree, first bud and first leaf. This we use for green tea. Green tea and white tea is a natural process. No any machines, only natural process. Is steam and grinding sunshade. Whole leaves for black tea. Golden flush tea. Golden flush mean our factory special black tea. Golden flush made from red tea plant with whole leaves. Understand? Yeah. Okay. This is the first step of black tea making. This process should be done 1.5 hours, 90 minutes. How much time does it take? 90 minutes. 90 minutes. 1.5 hours. এখন উনি যে ফেজটি দেখাচ্ছেন প্রসেসিং এর, তারপর থেকে আস্তে আস্তে চায়ের অ্যারোমা পাওয়া যাবে। এই মেশিনটির মাধ্যমে সর্টিং হচ্ছে। ক্রেটে করে করে রাখা আছে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন ধরনের চা পাতা। এগুলো রেডি টু ইউজ, শুধুমাত্র প্যাকিং এর অপেক্ষা। ফ্যাক্টরি দেখা শেষ, এবার এসে পড়েছি এনাদেরই ফ্যাক্টরি আউটলেটে। এনাদের একটি রেস্টুরেন্টও আছে, সেখানে ফ্রিতেই আপনাকে নানান রকমের চা টেস্ট করানো হবে। তার সঙ্গে রয়েছে রকমারি কনফেকশনারি, পছন্দ মতো কিনে নিতে পারেন সেখান থেকে। ফ্যাক্টরি থেকে বেরোতেই চোখে পড়ল চা বাগানের
পাহাড়ের ওপর এক রাশ মেঘ এসে জমেছে। মেঘে ঢাকা আকাশে ক্রমশ নেমে এলো অন্ধকার। সারাদিন বেড়ানোর পর বেশ খিদেও পাচ্ছিল। এর মতো নোয়ারা এরিয়াতেও ইন্ডিয়ান সামার বলে রেস্টুরেন্ট রয়েছে, তার ব্রাঞ্চ। সেখানে খেলাম। ইন্ডিয়ান ফুড একমাত্র এখানেই অথেন্টিক আপনি পাবেন। খেয়ে সত্যি তৃপ্তি হলো। অন্যান্য অনেক জায়গাগুলোতে খাওয়া ট্রাই করে দেখেছি, মোটেই খেয়ে স্যাটিসফ্যাকশন খুব একটা হয়নি। নৈশভোজ সেরে অবশেষে আমরা চলে এলাম আমাদের হোটেলে। আসলে হোটেল বললে ভুলই হবে, এটা একটা অ্যাপার্টমেন্ট। আজকের জন্য এই অ্যাপার্টমেন্টটা পুরোটাই আমাদের। আসুন দেখাই এখানে ঘরগুলো কিরকম। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা আমরা বুকিং করেছি। পার ফ্লোর অ্যাকোমোডেশন হলো 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, কিচেন এবং ডাইনিং। একটি ড্রয়িং রুমও রয়েছে সঙ্গে। এইটি হলো ডাইনিং রুম। ব্যবস্থা কিন্তু বেশ ভালো। এইটা বুকিং করবার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ড্রয়িংটা। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গিয়েছে। ইংলিশ ব্রেকফাস্ট রয়েছে, ব্রেড, বাটার, জ্যাম, চিকেন সসেজ, অমলেট আর কলা। ভেতরেও ডাইনিং হল ছিল, কিন্তু পাহাড়ের গায়ে সবুজ চা বাগান দেখতে দেখতে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। এখন এই মুহূর্তে নোয়ারা এরিয়াতে দ্য মনফোর্ড হোটেলে রয়েছে। হোটেল ঠিক না, এটা একটা অ্যাপার্টমেন্ট বেসিক্যালি। ভীষণ সুন্দর। এখানে এলে অবশ্যই এখানে থাকবেন। দেখুন চারপাশটাতে চা বাগান, একদম সামনে বেরোলেই চা বাগান রয়েছে। একেবারে মানে ভিউ অত্যন্ত সুন্দর। সকালবেলা ফগ ছিল অবশ্য, কিন্তু এখন একদম ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। দারুণ লাগছে, সবুজ নীল, দারুণ হবে। নোয়ারা এরিয়াতে কি হয়, এখানে দিনের বেলাটা রোদই থাকে, রোদ্দুর থাকে, ক্লিয়ার থাকে, কিন্তু দুপুরের পর থেকে ক্রমশ মেঘ ঘনিয়ে আসে, বৃষ্টি হয়। সারা রাত মোটামুটি বৃষ্টি হচ্ছে আমরা যে কদিন এসছি, কিন্তু সকালবেলা হলেই আবার রোদ ঝলমলে। দেখে বোঝার উপায় নেই যে এরকম আবহাওয়া। মনফোর্ড, এখানেই আমরা রয়েছি। আশপাশটা পুরো চা বাগানে ঘেরা। আমরা নোয়ারা এলিয়ার হোটেল থেকে চেক আউট করলাম। প্রথমে আমরা নোয়ারা এলিয়া থেকে বেরোচ্ছি। আমরা অশোক বাটিকা যাব, আর অ্যাডামস পিক আছে এখানে সবচেয়ে উঁচু পাহাড়, সেখানে যাব। আরও এখান দিয়ে 9 আর্চ ব্রিজ আছে, 9 আর্চ ব্রিজ যাব, তারপর স্ট্রবেরি ফার্ম যাব। এগুলো হয়ে তারপর আমরা ইয়ালা ন্যাশনাল পার্কের দিকে রওনা হব। So there is a place you can take picture the entire lake. They want to take the picture of the plane. Yeah. Landing inside the lake. But there is I mean, light now. landing on the but lake. there is inside. taking parking space. This is the entrance, you know. এসেছি গ্রেগরি লেক। নোয়ারা এরিয়াতে ছিলাম, সেখান থেকে সাইট সিং। আজকে আমাদের একটু তাড়া রয়েছে, আমাদের অনেকগুলো সাইট সিং আছে, প্লাস আমরা ইয়ালা ন্যাশনাল পার্কের দিকে যাব। অনেকটা রাস্তা, সেই জন্য আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ঘুরে নিয়ে বেরিয়ে যাচ্ছি খুব তাড়াহুড়ো করে। আপনারা চাইলে এখানে এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি দিয়ে ঢুকে স্পিড বোট রয়েছে, এমনি বোট রয়েছে, লেকের জলে বোটিং করতে পারেন। এই যে পেছনে আমার যে লেকটা দেখা যাচ্ছে ওটাই গ্রেগরি লেক। এন্ট্রি চার্জ কত গ্রেগরি লেকে? 200 LKR, হ্যাঁ। ওই যে স্পিড বোট যাচ্ছে, কি সুন্দর। আমরা এইবার এসে পৌঁছেছি অশোক বাটিকা। একদম ঠিক ধরেছেন, এই সেই অশোক বন। এখানেই রাক্ষসরাজ রাবণ মাতা সীতাকে আটক করে রেখেছিলেন। আমরা পুরাণ থেকে ইতিমধ্যেই চলে এসেছি বাস্তবে। চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরটায়। রয়েছে সিঁড়ি। ওই যে ঝর্ণাটি দেখছেন, মাতা সীতা রাক্ষস রাজের বন্দি থাকাকালীন এই ঝর্ণার জলেই স্নান সারতেন বলে জানা যায়। ভাবতে অবাক লাগছে, এই সেই স্থান। শ্রী রামচন্দ্রের সহধর্মিণী সীতাকে অপহরণের পর
রাক্ষসরাজ রাবণ এখানেই বন্দি করে রেখেছিলেন, কারণ তিনি রাবণের প্রাসাদে থাকতে অস্বীকার করেছিলেন এবং অশোক বাটিকায় শিমশাপা গাছের নিচে থাকতে পছন্দ করেছিলেন। এখানেই রাবণের স্ত্রী মন্দোদরী সীতামায়ের সাথে দেখা করতে এসেছিলেন। ঠিক এইখানেই তো রামচন্দ্রের হাতের অঙ্গুরীয় এনে সীতামাকে দিয়েছিলেন স্বয়ং বজরংবলী। ওই যে দূরে দেখছেন কমলা রঙের একটি চিহ্ন, বজরংবলীর পায়ের ছাপ নাকি ওটি। এই সেই অশোক বাটিকা। এখানে রাক্ষসরাজ রাবণ মা সীতাকে বন্দি করে রেখেছিলেন। হনুমানজির পদচিহ্ন রয়েছে এখানেই। এই হলো হনুমানজির পায়ের ছাপ, যেটি সংরক্ষিত রয়েছে এখনো। অনেক অজানা রহস্য, অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই অশোক বাটিকায়। ভাবতেই অবাক লাগছে। বিষ্ণু পুরাণ, রামায়ণের সুন্দরকাণ্ড এবং রামচরিতমানসে উল্লিখিত সেই অশোক বাটিকা আজ আমার চোখের সামনে। বর্তমানে জায়গাটি বেশ সাজানো গোছানো হলেও আগে এই জায়গা মোটেই এরকম ছিল না। এই জায়গায় ছিল পাহাড়ে মোড়া গভীর অরণ্য। আবারও চলে এসেছি মন্দিরের চাতালে। এই মন্দিরের ভোগ ঘর এটি। অশোক বাটিকা দেখে আমরা উঠে পড়েছি গাড়িতে আবার। আকাশে ততক্ষণে মেঘের ঘনঘটা। আমাদের পরবর্তী গন্তব্য স্ট্রবেরি ফার্ম। স্ট্রবেরি খেতে কে না ভালোবাসে বলুন? বাচ্চারা তো বটেই, আমরা বড়রাও কিন্তু বেশ এক্সাইটেড এই স্ট্রবেরি ফার্ম দেখার জন্য। এই ফার্মের নাম অ্যাডমা অ্যাগ্রো। সীতাকুণ্ড দেখলাম, এরপর এখন এসে পৌঁছেছি স্ট্রবেরি ফার্ম। চলুন ঘুরে দেখাই ফার্মের ভেতরটা। আপনারা অনেকেই জানেন স্ট্রবেরি লাল হলেও স্ট্রবেরির ফুল কিন্তু সাদা। ফার্ম তো দেখা হলো, এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। সেখানে পাওয়া যায় ফ্রেশ স্ট্রবেরি দিয়ে বানানো নানা রকম জিনিস। আমি কিন্তু স্ট্রবেরি ফার্ম দেখার থেকেও এই রেস্টুরেন্টটিতে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড। আর আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। ঢুকে পড়েছি রেস্টুরেন্টের মধ্যে। চলুন দেখে নি কি কি পাওয়া যাচ্ছে, সিলেক্ট করে নি কি খাওয়া যায়। আপনারাও দেখে নিন আর মনে মনে ডিসাইড করে নিন কবে এখানে এসে কোন আইটেমটা টেস্ট করবেন। চলুন দেখাই আরো কি কি পাওয়া যাচ্ছে এই আউটলেটে। রয়েছে স্ট্রবেরি পারফিউম, স্ট্রবেরি মোটিভ দেওয়া টি শার্ট, কিরিং, স্ট্রবেরি ফ্লেভারের ললিপপ, স্ট্রবেরি ক্যান্ডি, স্ট্রবেরি ফ্লেভারের নানা রকম লজেন্স টফি, স্ট্রবেরি চিজ কেক, রয়েছে ফ্রেশ স্ট্রবেরিও। এখানে গেলে যেটা অবশ্যই কিনবেন সেটা হলো স্ট্রবেরি জ্যাম। এইরকম স্ট্রবেরি জ্যাম আমি জানি না আর কোথাও পাওয়া যায় কিনা। বাড়ি এসে সত্যি মনে হচ্ছিল আরো 2 শিশি নিয়ে এলে ভালোই হতো। যাই হোক, আমাদের অর্ডার এসে গিয়েছে স্ট্রবেরি আইসক্রিম। জিনিসটা বেসিক্যালি ভ্যানিলা আইসক্রিম, তার উপর রয়েছে ফ্রেশ স্ট্রবেরি প্রচুর। গার্নিশ করা রয়েছে স্ট্রবেরি জ্যাম এবং স্ট্রবেরি সিরাপ দিয়ে। অবশ্যই ট্রাই করবেন। আমরা এরিয়া থেকে তো বেরিয়েছি, পথে এলা হয়ে, এলাকে স্টে করবো না, এলা হয়ে তারপরে আমরা এলাকে আসলে বাকি আছে আমাদের 9 আর্টস ব্রিজ দেখা, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। জানি না ওখানে আমার গাড়ি থেকে নেমে, পুরোটা ডাইরেক্টলি গাড়ি যায় না, গাড়ি থেকে নেমে বেশ কিছুটা অটো বা টুকটুকে করে যেতে হয়। মানে সেটা
এটা বৃষ্টির মধ্যে কতটা পসিবল হবে জানি না। 3:30-এর সময় ব্লু ট্রেনের টাইমিং রয়েছে, মানে ইচ্ছে ছিল 3:30-এর মধ্যে ওখানে পৌঁছানো। দেখা যাক কি হয়। এখান থেকে এই যে পেছনে টুকটুক দাঁড়িয়ে রয়েছে, টুকটুকে করে যাব, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি তো নেমেছে। এতক্ষণ এখানে বৃষ্টি হচ্ছিল না, ক্লাউডি ছিল, কিন্তু ইতিমধ্যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবং আরেকটা মানে কি বলবো, আমরা আজকে আনলাকি বলবো যে আজকে যে ট্রেনটার জন্য মানে ট্রেনটা যাবে ব্রিজ দিয়ে, 9 আর্চ ব্রিজ দিয়ে, সেটাই আমরা ছবি তুলবো বলে যাচ্ছিলাম বা দেখবো বলে যাচ্ছিলাম, কিন্তু সেটা আজকে পসিবল হবে না, বিকজ আজকে ট্রেনটা বন্ধ রয়েছে কোনো কারণবশত। টুকটুকে উঠেছি আমরা, কিন্তু দেখুন এই জায়গাটা মেঘ করে থাকলেও আপাতত বৃষ্টি নেই। টুকটুক চালকের থেকে জানতে পারলাম ট্রেন নাকি আসছে। ট্রেন শুনেছি আজকে এখান থেকে কোনো ট্রেনই যাবে না, তাই একরকম তাড়াহুড়ো করে এসেছি টুকটুক থেকে নেমে এই পাহাড়ি পথটা দিয়ে। পিছনে মেঘেরা ইতিমধ্যে ধাওয়া করে এসেছে এই পর্যন্ত আমাদের সঙ্গে। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন 9 আর্চ ব্রিজ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মোটামুটি ট্রেন এসে গেছে শুনে একরকম দৌড়ে দৌড়ে এসেছি আমরা। টুকটুকে করে এসে আবার বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নামতে হয়, বেশ কিছুটা খারাপ রাস্তা আছে, সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে নামতে হয়, তো সেইটা আমরা বেশ দৌড়ে দৌড়েই একরকম। ব্রিজের উল্টো দিকে রয়েছে একটি শেড, এই মুহূর্তে সেইখানেই আমরা। শ্রীলঙ্কার এই ভায়াডাক্ট সেতু দেশের ঔপনিবেশিক যুগের রেল নির্মাণের এক অদ্ভুত নিদর্শন। বুধবার দিনে কিন্তু এই 9 আর্চেস ব্রিজ দিয়ে কোনো রকম ট্রেন যায় না, বুধবার দিন ট্রেন চলাচল বন্ধ থাকে। কিন্তু এরকম একটা দামি ট্রেন এসে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কেন কি এখানে সব ফটোগ্রাফাররা বা লোকজন ছবি তুলতে আসে, সেই জন্য 2-3 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকে, তারপর আবার চলে যায়। কিন্তু নর্মালি বুধবার দিন ট্রেন চলাচল বন্ধ থাকে, সুতরাং বুধবার দিনটা বাদ দিয়ে আসার চেষ্টা করবে না। 1919 সালে এই ব্রিজটি নির্মাণ শেষ হয়। ক্যাথবার্ট মারভিউ নামে এক সাহেব এই ব্রিজটি সম্পন্ন করেন। এই রেলওয়ে ট্র্যাকের ট্র্যাক গেজ হলো 5 ফুট 6 ইঞ্চি মতো, আর ট্র্যাকের সংখ্যা মাত্র একটি। 24 মিটার উচ্চতায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক সুরক্ষিত স্মৃতিস্তম্ভ আমাদের শ্রীলঙ্কা বেড়ানোর অন্যতম সেরা আকর্ষণ ছিল। কিন্তু শেষমেশ বাদ সাধল আকাশ। অগত্যা আর কি, খানিকক্ষণ এই শেডের তলায় বসে অপেক্ষা করতে লাগলাম কখন বৃষ্টি থামবে। কিন্তু অপেক্ষাই হলো সার, বৃষ্টি তো থামলই না, কি আর করা যাবে। অগত্যা বৃষ্টির মধ্যেই ছাউনির তলায় বসে নিষ্পলকভাবে তাকিয়ে রইলাম এই 9 আর্চ ব্রিজের দিকে। দুচোখ ভরে দেখে নিলাম এই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জায়গার শোভা। 9 আর্চ ব্রিজ দেখে নিয়ে এগিয়ে চলবো এল্লার পথ ধরে। এই এল্লার পথেই রয়েছে রামায়ণ তথা লঙ্কেশের রাজত্বের বেশ কিছু নিদর্শন। এবার এসে পৌঁছেছি রাভানা ফলস দেখতে। বৃষ্টি তখনও ঝরে চলেছে অবিরাম, কিন্তু তাতে কি, কখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি, কখনো অঝোরধারে। কিন্তু এত সুন্দর খরস্রোতা জলধারা দেখে কে আটকায় আমাদের। গাড়ি থেকে ক্যামেরা হাতে এক ছুটে নেমে পড়লাম আমরা। শোনা যায় এই রাভানা ফলসে নাকি লঙ্কেশ স্নান করতেন। স্থানীয়দের মতে এই জলপ্রপাতের পেছনেই ছিল একটি গুহা, সেই গুহাতেই রাক্ষসরাজ রাবণ রাজকন্যা সীতাকে অপহরণের পর লুকিয়ে রেখেছিলেন প্রথমে। যাই হোক, আমরা এল্লাকে ফেলে এবার চলে যাব ইয়ালা ন্যাশনাল পার্কের দিকে। দূরত্ব 58 কিলোমিটার, পাহাড়ি পথ তো, তাই সময় লাগবে 1.5 ঘন্টা মতো। এখান থেকে বাকি অংশ পরের ভিডিওতে থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর দেবশ্রী ট্রাভেল ডায়েরিকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন।